কয় ইউনিটের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার প্রথম ঢাকার বাইরে ৭ কেন্দ্র। লন্ডন ও সৌদি আরব থেকে টাকা আসছে জামাতের, ক্ষমতায় যেতে চায় দলের শতবর্ষে, জিজ্ঞাসাবাদে নেতাদের তথ্য। কক্সবাজারে নির্বাচনী সহিংসতার পর প্রকাশ্যে ঘোরাফেরা করছে হত্যায় অভিযুক্তরা। আতঙ্কে হামলার শিকার পরিবারগুলো। চুলকাটা বিতর্কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা বরখাস্ত, পরীক্ষা একাডেমিক কার্যক্রম স্থগিত। ভারতের মেঘালয়ে পাহাড় ধস ও কয়লা খনির কারণে হুমকিতে জাদুকাটা নদী। পরিবেশ বিপর্যয়ের মুখে হাওর এলাকা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সংসদে মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। আজ কয় ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত চলবে পরীক্ষা। এবারই প্রথম ঢাকার বাইরে 7 বিভাগীয় শহরের 7 কেন্দ্রে নেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষা। কেন্দ্রগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 ইউনিটে 7,148টি আসনের বিপরীতে মোট 3,24,340 জন শিক্ষার্থী আবেদন করেছেন। সূচি অনুযায়ী আজ ক ইউনিট, 2 অক্টোবর খ ইউনিট, 22 অক্টোবর গ ইউনিট এবং 23 অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 6 ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 অক্টোবর। 6 ইউনিট ছাড়া সবকটি ইউনিটের পরীক্ষায় 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। দীর্ঘদিন ধরে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি হচ্ছে শিক্ষার্থী। এতে অনেক মেধাবী শিক্ষার্থী পাচ্ছে না ভর্তির সুযোগ। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে এই কোটা এখন বাতিল করা উচিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে যুক্ত করতে দেয়া হয় শিক্ষার সুযোগ, চাকরিতে কোটা। তবে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চালু আছে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা 3%। সাধারণ শিক্ষার্থীর 5 নম্বর যেখানে 100তে 40, কোটায় তা 25। সাধারণ শিক্ষার্থী 70 পেয়ে ভর্তি হতে না পারলেও পোষ্য কোটায় 25 পেলেই মেলে ভর্তির সুযোগ। উপাচার্য বলছেন এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত। এখন তো ভর্তির গুচ্ছ ভর্তির তো আপনার নোটিশ হয়ে গেছে, সব হয়েছে। কাজী এটাকে এই মুহূর্তে বা এইবার পারবো না, আগামীবারের জন্য আমরা চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 নম্বর সবার জন্য সমান হলেও ভর্তিতে এগিয়ে থাকে কোটার শিক্ষার্থীরা। তবে এখন বিষয়টি নিয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনার কাছ থেকেই শুনলাম এই যে প্রশ্নটা, কাজে আমি মনে করি এটা পুনর্ভাবনা একটা দরকার আছে। এবং এইভাবে যদি আরো অন্যেরাও প্রশ্ন ওঠায়, ছাত্র সংগঠন আছে বা যারা আছে সকলে, অভিভাবক মহল আছে, নাগরিক সমাজ আছেন, তারা প্রশ্ন উঠালে অবশ্যই এই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তিতে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা বলছেন এই কোটার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নানা পদে চাকরিতেও বিশেষ সুবিধা পাচ্ছেন কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা। ভর্তিতে পোষ্য কোটা রাখাটা যুক্তিযুক্ত না, এটা বাতিল করা উচিত। কারণ সবাই মেধা দিয়েই চান্স পাওয়া উচিত। এ প্রেক্ষাপটে ইউজিসির বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা বেতন সহ নানা সুযোগ সুবিধা পাচ্ছেন, তাই ভর্তিতে পোষ্য কোটা পুরোপুরি অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোনোভাবেই পোষ্য কোটা থাকা উচিত নয়। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সর্বোচ্চ যেটা চালু রয়েছে এখন, মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা এবং ক্ষুদ্র ও নিগোষ্ঠীর কোটা, এটা থাকতে পারে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবার নিজস্ব কোটা আছে উপাচার্যের, সেগুলো বাদ দেওয়ার তাগিদ দিয়েছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2048 সালে দলের শতবর্ষে নিজেদের ক্ষমতায় দেখতে চায় জামাত। এ লক্ষ্যে 30 শালা কর্মকৌশল হাতে নিয়েছে তারা।
ভিশন 48 বাস্তবায়নে আছে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, আর এজন্য টাকা আসছে যুক্তরাজ্য ও সৌদি আরব থেকে। দলটির সেক্রেটারি জেনারেল সহ 9 নেতাকর্মীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। 6 সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সহ 9 নেতাকর্মীকে আটক করে পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে হয় মামলা। সে মামলায় তাদের 2 দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্তে গোয়েন্দারা দেখছেন, শুরুতে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইলেও এখন মামলার ভয়ে কর্মী সংগ্রহে মনোযোগী দলটি। পূর্ব পাকিস্তান জামায়াতের প্রতিষ্ঠা 1948 সালে। 2048 সালে পূর্ণ হবে 100 বছর। তখন নিজেদের সরকারে দেখতে চায় জামায়াত। এ লক্ষ্যে 2019 থেকে নেওয়া হয়েছে 30 শালা পরিকল্পনা। ভিশন 48 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনাও নিয়েছে তারা। এর মধ্যে আছে সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ, 400-র বেশি ট্রেড ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা। মূল টার্গেট কৃষক, শ্রমিক, দিনমজুর ও তরুণ প্রজন্ম। জামাত ইসলামের একটা শ্রমিক সংগঠন আছে, সেটা তাদের কার্যক্রম কি বা এখনো তো সেভাবে ফ্লাশ হয় না, কিন্তু কি কার্যক্রম যদি কোনো নাশকতার সাথে জড়িত হয় তো অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ভিশন 48 বাস্তবায়নে অর্থের যোগান দিচ্ছে জোট সরকারের সময় লন্ডনে পাঠানো কর্মীরা। সৌদি আরব থেকেও টাকা আসে এনজিওর নামে। তাদের কার্যক্রমগুলি এখন ইন্টারনালি দেশে বিদেশ থেকে বেশ কিছু তারা অর্থের প্রতি মাসেই জোগাড় হয়, সেটাতে ঘরোয়া এবং তাদের লোকগুলিকে তাদেরকে সংগঠনকে চালিয়ে যাচ্ছে। বিএনপির পাশাপাশি হেফাজতের সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছে জামায়াতের। মোদির সফরকালীন আন্দোলনেও মাঠে ছিল দলটির কর্মীরা। নিজেরা আড়ালে থেকে অন্য সংগঠনের আন্দোলনে আছে তাদের সম্পৃক্ততা। হেফাজতের আন্দোলনের সময় আমরা লক্ষ্য করেছি মসজিদ, মন্দিরের উপরে যে আঘাত বা মূর্তি থেকে ঘিরে যে আন্দোলন, সেখানে তাদের লোক কিন্তু তারা লক্ষ্য দিয়েছে, টাকাও দিয়েছে। এবং বিএনপির যে আন্দোলন যে কথা হয়, সেখানে যে ধ্বংসাত্মক কাজগুলি হয় ম্যাক্সিমাম বিএনপির সাথে তাদের লোকজন জড়িত থাকে। মিশরের মুসলিম ব্রাদারহুড ও তুরস্কের একে পার্টির ক্ষমতায়নকে আদর্শ হিসেবে দেখে জামায়াত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় নির্বাচনের সহিংসতায় 2 জন নিহতের পর অনেকেই এখন গ্রাম ছাড়া। মামলার হয়রানি এবং আবারও হামলার ভয়ে গ্রামে থাকার সাহস পাচ্ছে না তারা। হামলার 10 দিন পরও খুনের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় আতঙ্কে হামলার শিকার পরিবারের সদস্যরা। শরীরে 35টি গুলি নিয়েও বেঁচে আছেন কক্সবাজারের মহেশখালীর গৃহবধূ জান্নাতুল ফেরদৌস। 20 সেপ্টেম্বর নির্বাচনের সময় মেম্বার প্রার্থী ফরিদুল আলম ও জহির মিয়ার সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হয়। খুনের দৃশ্য দেখে ফেলায় এলাকার সন্ত্রাসী মোহাম্মদ তারেক খুব কাছ থেকে গুলি করে বলে অভিযোগ জান্নাতুল ফেরদৌসের। ওরা সামনাসামনি মারছে আমাকে গুলিটা। আমাকে যখন মারছিল আমার বাগনিটা এসে আমাকে ধরতে ছিল, তাকে গুলি মারছে, তার গুলি লাগছে, তার আর কিছুটা বাকি জানালা লাগছে। জান্নাতুলকে গুলি করার পর তার স্বামী শ্বশুরকেও মারধর করে সন্ত্রাসীরা। চালানো হয় ভাঙচুর ও লুটপাট। নির্বাচনের পরদিন নিহতের পরিবার 25 জনকে আসামি করে থানায় মামলা করে। এর মধ্যে রয়েছে জান্নাতুল ফেরদৌসের শ্বশুর ও দেবরের নামও। ঘর বাড়ি হারিয়ে আর ফুতুর বুড়ি গুলি মারি আর নাতি গুরু মারি, তারপরে আর ঘর যাচ্ছে ওদের। মহেশখালীর কুতুবজুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শী অনেকেই। সেদিন গুলিবিদ্ধ এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অন্তত 10 জন। হামলায় জড়িত অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটা কিভাবে ঘটেছে এর সম্ভাব্য কিছু কারণ এবং প্রক্রিয়াটাও আমরা নির্ধারণ করেছি। আমরা এর সাথে জড়িত যে সকল ব্যক্তিরা রয়েছে সকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 2 উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা 3 মামলায় আসামি 350 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বিএনপি আসুক না আসুক জাতীয় নির্বাচন ঠিক সময়ে সংবিধান মেনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না। দল বাঁচাতে চাইলে বিএনপির ভোটে আসায় ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের অনলাইন চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে চলমান রাজনীতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে না দেওয়ার মন্তব্যকে দম্ভোক্তি বলে সময়মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। বিএনপি নেতৃবৃন্দ নিরপেক্ষ সরকার পাগল আর শিশু মিলিয়ে একটা প্রস্তাব পাঠান। বিএনপি আসুক কি আর না আসুক, তার উপর নির্বাচন বন্ধ থাকবে না। পরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, নির্বাচন গণতান্ত্রিক দলের প্রাণ। নির্বাচন বর্জন করে আরো বিপন্ন পরিস্থিতিতে পড়বে কিনা বিএনপিকেই তা ভাবতে হবে। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নাই। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের আসলে প্রশাসনের উপর কোনো কার্যকারিতা থাকে না। আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে ভোটের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি দাবি আদায় করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সবার আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না তা এরই মধ্যে প্রমাণিত বলেও বলেন মির্জা আব্বাস। এ সময় মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান দলটির নেতারা। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠিত হতে পারে না, হবেও না। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। ওদের সরকারের টিকে থাকার কোনো সুযোগ আর নাই। দেশের মানুষের মুখে মুখে কথা উঠে গেছে যে আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুলকাটা বিতর্কে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে সব পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরে এ প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী। এর মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শিক্ষক ফারহানার অপসারণ চেয়ে মঙ্গলবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেই রাতেই বিশ্ববিদ্যালয়ের ৩টি পদ ছাড়েন শিক্ষক ফারহানা ইয়াসমিন। আজ থেকে অবৈধ কোনো মোবাইল ফোন সেট চলবে না। হ্যান্ডসেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দেওয়া হবে। তবে বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে নিবন্ধনের সুযোগ দেবে বিটিআরসি। সংস্থাটি জানায়, গত ১ জুলাই থেকে ৩ মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন NEIR চালু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সেই সময় শেষ হচ্ছে। এর মধ্যে যে সেটগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সার্ভারে সংযুক্ত হবে। নতুন যেসব সেট যুক্ত হবে সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে। দেশে প্রতিদিন ১,১০,০০০ নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হচ্ছে, যেগুলোর মধ্যে প্রায় ১০% অবৈধ ও নকল বলে ধরা পড়ছে। এই হিসাবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা হ্যান্ডসেটের মধ্যে ১১,০০০ অবৈধ ও নকল বলে চিহ্নিত হচ্ছে। কালকে থেকে যারা ফেক সেট
কিনবে অথবা যারা বিক্রি করবে যে এটা গ্রাহক সংযোগ দিলে পরেই সে তার কাছে একটা মেসেজ যাবে বিটিআরসি থেকে। আচ্ছা, আমাদের সিস্টেম মেসেজ যাবে ওটা যে আপনার ফোনটি সঠিক নয়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। গ্রাহক কোনোভাবেই প্রতারিত এখানে হতে পারবে না, এই সুযোগটাই রাখা হয়েছে। 184 কোটি টাকা দুবাই পাচারের অভিযোগে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। এই টাকা ফেরত আনতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকারকে। 2008 সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল ও 3 স্টার নামে দুটি কোম্পানি খোলেন মোসাদ্দেক আলী ফালু। দুদকের অভিযোগ, এই দুটি কোম্পানির মাধ্যমে 3টি ক্যাশ ট্রান্সফার ও 17টি চেক দিয়ে ধাপে ধাপে তিনি পাচার করেন প্রায় 184 কোটি টাকা। দুদক আরও বলছে, টাকা ফেরত আনার জন্য এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আর পাচার করা এসব টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এই অর্থ মূলত বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে অর্জন করে অবৈধ প্রক্রিয়ায় দুবাইতে পাচার করে এই সকল কোম্পানিতে জমা করেছেন। মোসাদ্দেক আলী ফালু ছাড়া আরকে পেইন্টার্স লিমিটেডের পরিচালক, বিএনপি নেতা SAK ইকরামুজ্জামান, স্টার সিরামিক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ AK আনোয়ারুজ্জামানকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে। জব্দ করা হয়েছে ফালুর 350 কোটি টাকা। মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তাগণ উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান কর্তৃক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর স্থাবর ও অস্থাবর সম্পত্তি যার বাজার মূল্য 350 কোটি টাকা আদালতের আদেশে ইতিপূর্বে 31/10/19 তারিখে ফ্রিজ এবং ক্রয় করেন। এর আগে 2018 সালে 550 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কালাম আজাদ এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। তিনি গত বছর 23 সেপ্টেম্বর 5 জনকে আসামি করে মামলাটি করেন। এজাহারে স্বাস্থ্যের সাবেক ডিজি ডাক্তার আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্তে তার জড়িত থাকার তথ্য পাওয়ায় চার্জশিটে তাকেও আসামি করা হয়েছে। ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সহ 3 জনকে হাজির হতে সমন জারি করেছে আদালত। এর আগে তামিমার প্রথম স্বামীর করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করে PBI। এতে বলা হয়েছে, তালাকের জাল কাগজ বানিয়ে প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেন তামিমা। চলতি বছরের 14 ফেব্রুয়ারি জুটি বাঁধেন ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালার তামিমা সুলতানা। 17 ফেব্রুয়ারি ঘটা করে হয় গায়ে হলুদ, আর জমকালো আয়োজনে 20 ফেব্রুয়ারি হয় বিবাহ উত্তর সংবর্ধনা। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে বিপত্তি বাধে তামিমার স্বামী হিসাবে রাকিব নামের আরেকজনের আবির্ভাবের পর থেকে শুরু হয় নাটকীয়তা। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে তামিমাকে বৈধ স্ত্রী দাবি করে নাসির হোসেন ও রাকিব। অবশেষে বিষয়টি গড়ায় আদালতে। প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে 24 ফেব্রুয়ারি আদালতে মামলা করে ব্যবসায়ী রাকিব হাসান। 7 মাসের তদন্ত শেষে অভিযোগের সত্যতাও পায় PBI। বৃহস্পতিবার আদালতে জমা দেয় মামলার তদন্ত প্রতিবেদন। ক্রিকেটার নাসির হোসেন, স্ত্রী তামিমা ও তার মায়ের নামে পরোয়ানা জারি করে আদালত। তালাক হতে হলে যে প্রসেসটি মানা দরকার সেই প্রসেস মানা হয়নি। 2018 সালে যে রিনিউ করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে পাসপোর্টে স্বামীর নাম রাকিব হোসেন। তার মানে হলো যে আমরা এটি বলতে পারি যে বিয়ে চলমান অবস্থায় তালাকটা দেখানো হয়েছে। এখন নাসির হোসেনের অপরাধটি হলো যে ভদ্রমহিলাকে তিনি বিয়ে করবেন তিনি যে তালাকের সার্টিফিকেট দেখিয়েছেন সেই তালাকটি সঠিক কিনা। পরে বাদী রাকিব জানান তার মনের কথা। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায়, সেটা তার বিষয়ে সে আসতে পারে। আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। বাট এখন সে যদি আসে, যেহেতু ডিসিশনটা দুইজনের আমাদের, ঠিক আছে, স্বামী স্ত্রীর ডিসিশনটা দুইজনের, তো দুইজনের মতামত নিয়েই সংসার হয়। তো সে আসতে চাইলে আমার পক্ষ থেকে কোনো না। আমরা একটি দরখাস্ত দিয়েছি, যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্ত জাল জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে,
তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং 3 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। আগামী 31 অক্টোবর মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাঙনের 17 মাসেও সংস্কার হয়নি সাতক্ষীরার বন্যতলা বেড়ি বাঁধ। ঘূর্ণিঝড় ইয়াসের পর বাঁধটি নির্মাণের 2 সপ্তাহের মধ্যে আবারও ধসে পড়ে। এতে প্রতাপনগর ও পদ্মপুকুর এলাকার 10 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ জোয়ারের পানিতে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ হয় 60-এর দশকে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধটি। সবশেষ ইয়াসে ভাঙনের পর ভোগান্তি নিত্যসঙ্গী হয়েছে কুড়িকাহুনিয়া, প্রতাপনগর, শ্রীপুর সহ 10 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের। বাঁধ না হওয়ার কারণে খুব একটা দুর্ভোগের মধ্যে আছে। যেটুকু জায়গা ছিল নদী ভাঙলে চলে গেছে। আমাদের ঘর বাড়িগুলো সব বুড়ি যায় এবং যা কিছু থাকে তো সব এভাবে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, বাঁধে বারবার ধস দেখা দিলেও টেকসই সংস্কারে নেই তেমন উদ্যোগ। শুধু এসএকশন আসে, এরা শুধু নিজেদের কথা বলে যে আমরা কাজ হচ্ছে হবে, জাইকালারা নেছে, এসব কথাগুলো বলে আমাদের শুধু আশ্বাস দিয়ে রাখে, কিন্তু ওরা এরপরে কোনো মাটিও দেয়নি। সরকারি অনুদান যা আসে, সরকারি যে কাজ আসে, ঠিকাদাররা করে যাইতে যাইতে আবার তার তুফানের জলের সাথে চলে। বাঁধটি সংস্কারের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেই সঙ্গে বিশ্বব্যাংকের অর্থায়নে টেকসই বাঁধ নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান কর্মকর্তারা। কোস্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সেকেন্ড ফেজের আওতায় বাংলাদেশ বিশ্ব ব্যাংক কর্তৃক অর্থায়নের মাধ্যমে এই কাজটা বাস্তবায়ন করার জন্য তারা অলরেডি ফিজিবিলিটি স্টাডি শুরু করছে। হয়তো আশা করতেছি অতি শীঘ্রই প্রকল্পটা অনুমোদন হয়ে গেলে আমাদের মানুষের দীর্ঘদিনের যে দাবি টেকসই বেড়িবাঁধ, হয়তো সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। জাইকার অর্থায়নে প্রায় 9 কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদার নিয়োগ হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। কাশেম, জোয়ার ভাটার পানিতে সেখানে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের সহায়তায় সরকারের কোনো তৎপরতা রয়েছে কিনা? এলাকায় যে পানি উন্নয়ন বোধহয় অর্থাৎ সেখানে 17 মাস ধরে লোকজন কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। আপনি জানেন যে খোলপেটুয়া নদী হচ্ছে সাতক্ষীরার সবচেয়ে বড় নদী এবং এই খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সেখানে কিন্তু বারবার করে ক্ষতিগ্রস্ত হয় বন্যতলা, হরিশখালী সহ ওই এলাকার কমপক্ষে খোলপেটুয়া নদীর 4টি পয়েন্ট কিন্তু কিন্তু ভেঙে যায়। তো আমফানের পরে সেগুলোকে সংস্কার করা হয়েছিল। ইয়াসের ফলে সৃষ্ট যে জলোচ্ছ্বাস হয়েছিল সেই জলোচ্ছ্বাসে কিন্তু আবারও তা ভেঙে যায়। বিশেষ করে বন্যতলা এলাকায় যেদিনকে দুর্যোগ মন্ত্রণালয়ের ঠিকাদার ওখানে কাজ করছিল সেই দিনকে কিন্তু সরেজমিনে আমরা ছিলাম। স্থানীয়দের দাবি ছিল যে এই যে বন্যতলার যে বেড়িবাঁধটা, রিংবাঁধটা, এই রিংবাঁধটা গাছের গুড়ি দিয়ে শক্ত করে আটকানো হোক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং দেখা গেছে যারা বাস্তবায়ন করছিলেন দুর্যোগ মন্ত্রণালয়ের যে ঠিকাদার, ইনি কিন্তু সেখানে শুধুমাত্র বাঁশ দিয়ে যেনতেনভাবে একটা কাজ করেছিলেন। স্থানীয়রা কিন্তু বাধা দিয়েছিলেন, অভিযোগও করেছিলেন যে এই অবস্থায় যেহেতু খোলপেটুয়া নদী খুবই খরস্রোতা নদী, এখানে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এখানে এই বাঁশের বেড়িবাঁধ টিকবে না। তারপরেও কিন্তু ঠিকাদার সে কথা শোনেননি এবং সেখানে কিন্তু এই বাঁশের বেড়ি দিয়ে যেনতেনভাবে আটকানো হয়েছিল। ফলে যা হওয়ার তাই হয়েছে। ওই বাঁধের পরে যখনই গুণের সময় অর্থাৎ পূর্ণিমার সময় যখন ভালো বেশি করে জলস্রোত এসেছে তখন কিন্তু ওই বাঁধ ভেঙে গেছে। ফলে ওই এলাকার যে স্থায়ী জলবদ্ধতা তৈরি হয়েছে, জোয়ারের সময় প্রচুর পরিমাণে পানি ওঠে এবং ভাটার সময় একটু নেমে যায়। অর্থাৎ ভাটার সময় নেমে গেলেও কিন্তু প্রত্যেক বাড়িতেই পানি রয়ে গেছে। তারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে বন্যতলা, হরিশখালী, কুড়িকাউনিয়া, প্রতাপনগর সহ ওই এলাকার কমপক্ষে 10টি গ্রামের মানুষ কিন্তু এখনো পানির তলে রয়েছে। অর্থাৎ তাদের কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হয় নৌকায় করে এবং রান্না বান্না করতে হয়। যখন ভাটাতে পানি নেমে যায় তখন অনেক উঁচু করে সেখানে কোনো রকমে তারা একটু রান্না করেন এবং সেই রান্নার পরে কিন্তু ওইটা তাদেরকে পুরো দিন ভরই খেতে হয় এবং টয়লেট সহ বিভিন্ন প্রকার প্রাথমিক যে কাজ রয়েছে, গোসল রয়েছে, এগুলো কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যেই তাদের করতে হয়। আপনি আরেকটি জিনিস জিজ্ঞেস করেছেন যে সরকারি সহায়তা। আসলে ওই এলাকাতে এই 17 মাসের মধ্যে
মানে সাধারণ যে ত্রাণগুলো রয়েছে, করোনাকালীন সময় যে ত্রাণগুলো রয়েছে এবং তার পরবর্তীতে যে সমস্ত ভিজিডি সহ বয়স্ক ভাতা সহ যে সাধারণ যে সমস্ত দেশব্যাপী যে সমস্ত সহায়তাগুলো রয়েছে, সেই সহায়তা ছাড়া এই দুর্যোগকালীন সময়ে কিন্তু তাদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। আপনি জানেন যে ওই এলাকার মানুষের আরেকটি বিষয় জানাবেন, এই বাঁধটি আসলে কবে নাগাদ মেরামত করা সম্ভব হবে, এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি কিছু বলেছে? বিষয়টা হলো ওই এলাকায় জাইকার অর্থায়নে কাজটা হচ্ছে এবং জাইকার অর্থায়নে যে ঠিকাদার নিযুক্ত হয়েছেন তিনি কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক এই টেন্ডারটা করানো। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের অসহায়তা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে আমরা শুধুমাত্র ওই এলাকাতে সেখানে তদারকিটা করি, আসলে ঠিকাদার নিয়োগ, কাজের ধরন নির্ণয় সহ যে প্রাক্কলন ব্যয় সবগুলোই করছে কিন্তু জাইকার অর্থায়নে হচ্ছে এবং দুর্যোগ মন্ত্রণালয় করছে। তারপরেও আমি যেটা কথা বলেছি প্রকল্প পরিচালকের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সামনে শুকনো মৌসুমে এই যে 9 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হবে এবং এই বন্যতলার বেড়িবাঁধ সেখানে 10 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হবে। এটি করতে এখনো 6 মাস লেগে যাবে বলে আমরা জানতে পেরেছি। কাশেম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। সাতক্ষীরা থেকে বেড়িবাঁধ ভাঙনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল কাশেম। মুদি দোকানদার, ইলেকট্রিশিয়ান ও এক পোশাক শ্রমিক তিনজনই ইউটিউব থেকে শিখেছেন ফেসবুক হ্যাকিং। এরপর তরুণীদের লিঙ্ক পাঠিয়ে হ্যাক করেন অ্যাকাউন্ট। আইডি নিয়ন্ত্রণে নিয়ে ব্যক্তিগত ছবি হাতিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করছিলেন টাকা। মাদারীপুর থেকে তাদের গ্রেপ্তারের পর ডিবি জানাচ্ছে 2 বছরে 2000-এর বেশি আইডি হ্যাক করেন তারা। শুরুতে মেসেঞ্জারের বান্ধবীর কাছ থেকে একটি লিঙ্ক আসে তরুণীর কাছে, ক্লিক করতেই চাওয়া হয় পাসওয়ার্ড, আর তা দিতেই হ্যাক হয়ে যায় অ্যাকাউন্ট। পরে আইডি নিয়ন্ত্রণে নিয়ে মেসেঞ্জার থেকে ব্যক্তিগত ছবি হাতিয়ে দাবি করা হয় টাকা। এই ছবিগুলো ওইখানে না রাখতাম তাহলে হয়তো বা আমার এরকম প্রবলেমে পড়তে হতো না। তো হচ্ছে যে এটা মানে সবাইকেই বলতে চাই, সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আছে ওইখানে যেন পার্সোনাল কোনো ছবি না রাখে। এর তদন্তে নেমে সংঘবদ্ধ একটি হ্যাকার দলের খোঁজ পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 3 হ্যাকারকে। গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন 3 জনের একজন এসএসসি ও বাকি 2 জন প্রাথমিকের গণ্ডি পেরোয়নি। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারে তারা দক্ষ। ইউটিউবে টিউটোরিয়াল দেখে রপ্ত করেছেন ফেসবুক হ্যাকের কৌশল। যদি ভিকটিমের কাছ থেকে তারা যদি পজিটিভ কোনো রেসপন্স না পেত, তারা ভিকটিমের সাথে ক্লোজলি কানেক্টেড যারা ছিল ইন্টারনেটে তাদের কাছে তারা এই ধরনের অবসিন ছবি অথবা ভিডিওগুলি প্রেরণ করত, আরো বেশি সুযোগ নিত ব্ল্যাকমেল করার। গোয়েন্দারা বলছেন শুধু এ 3 জনই না, শিবচর হ্যাকারদের ঘাঁটি হয়ে উঠেছে। হ্যাকিং এ জড়িয়ে পড়েছে 1/2 তরুণ কিশোর। 200 হ্যাকারস আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি যে তাদের আশপাশেও এরকম অনেক হ্যাকার আছে যারা প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথমেই তারা তাদের ডিভাইস নিয়ে বসে যে তাদের শিকার খোঁজার জন্য। হ্যাকিং থেকে বাঁচতে মেসেঞ্জারে আসা লিঙ্কে ক্লিক করার আগে যাচাইয়ের পরামর্শ দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশগত সংকটের মুখে হাওড় এলাকা, কেননা মেঘালয়ে পাহাড় ধস ও অবৈধ কয়লা খনি খননে চরম বিপর্যয়ের মুখে জাদুকাটা নদী অধ্যুষিত হাওড়। বর্ষায় উজান থেকে অতিরিক্ত বালু এসে নদী ভরাট হয়ে তৈরি হচ্ছে চর। এমন পরিস্থিতিতে আন্তঃরাষ্ট্রীয় সমাধানের বিকল্প দেখছেন না গবেষকরা। মেঘালয়ের কালো পাহাড় থেকে একটি ছড়া নেমেছে সমতলে, সেটি চাঁদপুর হয়ে পড়েছে পচাশোল হাওরে। আর এই নয়া ছড়া দিয়েই একসময় নামতো ঢলের পানি, তবে সম্প্রতি ছড়াটি বালুতে ভরাট। ওপারে পাহাড় ধসে ঢলের তীব্র স্রোতের সঙ্গে নামছে প্রচুর বালু পাথর। এতে বিপর্যয়ের মুখে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের চাঁদপুর, রজনী লাইন ও রাজই গ্রাম। শুকনা মৌসুমে একেবারে আমরা পানি পাওয়া যায় না ঝর্ণা থেকে, সামান্য কিছু যে চুষে চুষে যে পানি বের হয়ে আসে আর কি, ওই পানিতে আমরা ব্যবহার করি। পুকুর ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, সম্পূর্ণ বালুর কবলিত। মেঘালয়ের নীল সবুজে পাহাড়, গা জুড়ে পেঁজা শুভ্র মেঘ, মাঝে মধ্যেই পাথুরে ঢালে বৃষ্টি। পাহাড়ের বুক চিরে যা নেমে এসেছে জাদুকাটা, এর এক অংশ মিশেছে টাঙ্গুয়ায়। এবছর হাওরে পানি কম, উজানের ঢলে এসেছে প্রচুর বালু পাথর, তাই লাউড়ের গড় এলাকায় ভরা বর্ষায়ও জাদুকাটায় অর্ধেক ভরাট হয়ে গেছে। একটা হাওরও
অলরেডি ভরাট হয়ে গেছে, যার নাম হলো পসাসুর হাওর। কারণ অনেকের আপনার জায়গা নষ্ট হয়ে আপনার ভরাট হয়ে এখান থেকে উদ্বাস্ত হয়ে গেছে। এবার দেশের উত্তর পূর্বে বৃষ্টি কম, তাই পানি কম জাদুকাটায়। এতে বালুভাটির দিকে নামছে না, জমা হচ্ছে হাওরের বুকে। আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। এবং আমি তো ভয় পাচ্ছি এবছর শুনতে হবে শীতকালের পিক পিরিয়ডে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে সিলেটের পানির ক্রাইসিস হচ্ছে। তবে পরিবেশ গবেষকেরা মনে করেন হাওর এলাকা চরম পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে, তাই প্রতিবেশী দেশকে সাথে নিয়ে সংকট সমাধান করতে হবে। মেঘালয় পাহাড়ে এই রকমের অপরিকল্পিত কিংবা হচ্ছে যে অবৈধ মাইনিং আসলে বন্ধ না হয় এবং তাদের বনভূমিগুলো যদি সংরক্ষিত করা না হয়, এখন এটা আসলে কে করবে? এটি তো শুধুমাত্র একার প্রশ্ন নয়, এটি একটি ট্রান্সবাউন্ডারি ক্রাইসিস, এটি একটি আন্তঃরাষ্ট্রিক সমস্যা। তাহিরপুরের সীমান্তে জাদুকাটার গা ঘেঁষে ভারতের খাসিয়া পাহাড়, সেখান থেকে অসংখ্য ছড়া বইছে ভাটির দিকে, যার বেশিরভাগই এখন বালুতে ভরাট। তাই নদীর পাশাপাশি ছড়া সংরক্ষণেও গুরুত্ব দেওয়ার পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরিকল্পিত মৎস্য নিধনে বিলুপ্তির পথে সুনামগঞ্জের মিঠা পানির মাছ। জেলার প্রায় প্রতিটি উপজেলায় কমেছে সুস্বাদু মাছের উৎপাদন। অন্যান্য বছরের তুলনায় এবছর হাওরে পানি কম আসে এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণ এ অবস্থার জন্য দায়ী বলছে মৎস্য বিভাগ। হাওড়াঞ্চল মানেই সুস্বাদু মিঠা পানির মাছ। একটা সময় বর্ষায় হাওরের মাছ ধরেই জীবিকা নির্বাহ করত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তবে ধীরে ধীরে তা এখন হুমকির মুখে। অন্যান্য বছরের তুলনায় এবছর হাওরে পানি কম আসায় দেশি মাছের সংকট দেখা দিয়েছে। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলা বোরো ফসলের উপর নির্ভরশীল, তাই জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ছিটানো ও প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ শিকারের কারণে অতি পরিচিত মাছও বিলুপ্ত হচ্ছে। হাওর মাছই খুবই কম, কিন্তু এই বছর এখানে পানি হয়েছে না ঠিক মতনে। আর বছর দিয়ে পানি নাই, মাছও নাই। এই বছর বালা বালা মাছ পাইতাম, কিন্তু মাছ উঠোই না, ইসা বলতেই উঠে না। আমরা জাল অন্য বছর তো বালা মাছ লাগতো, এই বছর তো মাছ বলতে লাগেই না হিসেবে। ছোট ছোট মাছ লাগে, বড় মাছ বলতেই দেখি না। পোনা মাছ নিধন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। হাওরে যাতে মাছের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকে সেজন্য আমরা জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস এবং উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন ধরনের অভিযান সারা বছরব্যাপী অব্যাহত থাকবে। এবছর হাওর এলাকায় সময়মতো বৃষ্টি না হওয়া এবং যত্রতত্র অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের উৎপাদন কম বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। বৃষ্টি দেরিতে আসছে, হাওরে পানি দেরি করে ঢুকতে পেরেছে এবং ওই যে বিভিন্ন হাওর প্রকল্প হাওর ফসল রক্ষা বাঁধের যে কারণে পানিটা আমাদের হাওরে ঢুকতে দেরি করেছে। আরও কারণ আছে যে অবৈধ জাল দেওয়া মাছ ধরে মাছের মা মাছ, ডিমওয়ালা মাছ বিনষ্ট করে ফেলে। গত বছর সুনামগঞ্জের হাওরে মাছ উৎপাদন হয়েছে প্রায় 91,037 মেট্রিক টন। তবে এবার উৎপাদন লক্ষ্য নিয়ে সংশয়ে মৎস্য কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমদানি চাহিদা বাড়ায় লাগামহীন ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের পরও গত 2 মাসে ডলারের বিপরীতে 70 পয়সা দর হারিয়েছে টাকা। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার 85 টাকা 50 পয়সা আর খোলা বাজারে বিক্রি হচ্ছে 89 টাকায়। বিশ্লেষকরা বলছেন, দাম নিয়ন্ত্রণে না এলে মূল্যস্ফীতি বেড়ে চাপে পড়বে অর্থনীতি। গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে রেমিটেন্স বা প্রবাসী আয়, আবার প্রত্যাশা অনুযায়ী আসছে না রপ্তানি আয়। অন্যদিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশে বেড়েছে আমদানির চাপ। এর দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে, ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে $1 জন্য এখন খরচ করতে হচ্ছে 85 টাকা 50 পয়সা। 1 মাসের ব্যবধানে যা বেড়েছে 30 পয়সা। তবে খোলা বাজার ও নগদ মূল্যে ডলার আরো বেশি দামে 88 থেকে 89 টাকায় কেনা বেচা হচ্ছে। ডলার তো তেমনি আমাদের যেমনি আসার কথা এমনি তো মানুষ ডলার আসে না, কিন্তু কিছু মানুষ এখন দেশের বাইরে যায়, যার জন্যই ডলারের সংকট। বাইরের থেকে লোক কম আসতেছে আর এখান থেকে যাচ্ছে বেশি লোক আমাদের দেশ থেকে। আমার মনে হয় এটার জন্য একটা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় অস্বাভাবিক দাম বাড়ার শঙ্কা নেই। ডলার পর্যাপ্ত থাকে তখন তো বাংলাদেশ ব্যাংক যেমন এটাকে আবার
করে, আবার যখন খুব ড্রাই হয়ে যায় মার্কেট তখন আবার বাংলাদেশ ব্যাংক মার্কেটে সেল করে তাদের প্রয়োজন অনুযায়ী। সুতরাং এটা কিন্তু এটা সাময়িক, আমরা বিশ্বাস করছি যে ডলারের দাম আবার ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। নিত্যপণ্য ও বিভিন্ন আমদানি নির্ভর পণ্যের দাম স্বাভাবিক রাখতে ডলারের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া দরকার বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইন্টারভেনশন করে হলেও এক্সচেঞ্জ রেটকে একটা স্টেবল ফর্মে রাখা উচিত, যেটা এর থেকে বাড়তে দেওয়া ঠিক হবে না। কারণ এতে করে যেটা হবে যে যেহেতু ইম্পোর্ট বাড়ছে সে তুলনায় তাহলে ইনফ্লেশন বাইরে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে খুব ভোলাটাইল কমোডিটি মার্কেট, সেদিক থেকে প্রাইস এসকেলেশন হতে পারে, দেশে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। মহামারীর কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়ছে, তাই দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবকাঠামো জরাজীর্ণ হওয়ায় পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে খাগড়াছড়ির ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় ১.৫ বছর পর শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও নানা সংকটে পড়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকল্প ব্যবস্থা করলেও মানা যাচ্ছে না সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। খাগড়াছড়ি সদরের দুর্গম পাহাড়ে অবস্থিত লক্ষ্মীমুড়া প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ৩১ আগস্ট বিদ্যালয়টির মূল ভবনকে ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা করে শিক্ষা অফিস। তাই মূল ভবনের পাশে ২টি কক্ষে চলছে বিকল্প পাঠদান কার্যক্রম। মাত্র ২টি কক্ষে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে গাদাগাদি করে বসতে হচ্ছে শিক্ষার্থীদের। মানা যাচ্ছে না করোনা স্বাস্থ্যবিধি। বিদ্যালয় জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হওয়ার পরে আমাদের এখন আর বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নাই বটে, সেই কারণে ২টি রুমে আমরা এখন স্বাস্থ্যবিধি মানতে পারছি না। ছেলেমেয়েরা এখন কোথায় বসে পড়ালেখা করব, চেয়ার নাই, বেঞ্চ নাই, টেবিল নাই। আমাদের যেটা আগে দরকার, যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে আপনার স্কুলের ভবন। শুধু এই বিদ্যালয় নয়, সদর উপজেলার ২১টি সহ জেলার আরও ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জরাজীর্ণ ঘোষণা করা হয়েছে। ভাঙাচোরা ভবনে নানা সীমাবদ্ধতার মধ্যে চলছে পাঠদান। ক্লাসরুম সংকট এবং বেঞ্চ সংকট, সেজন্য আমরা স্বাস্থ্যবিধি মানে সরকারের নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেক বেঞ্চে একজন করে আমরা বসাতে পারতেছি না। বেঞ্চ নাই, তারপর হচ্ছে বৃষ্টির পানি ঢুকে আর হচ্ছে ওয়ালগুলি খসে খসে পড়ে যাচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। অন্যান্য উপজেলার তুলনায় খাগড়াছড়ি সদর উপজেলা সবচেয়ে ভবনের অবস্থাগুলো একটু বেশি মানের দিক দিয়ে একটু জরাজীর্ণ বলতে হবে, কারণ এগুলো অনেক আগে নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি কিন্তু এখনো আসছে না। জরাজীর্ণ ঘোষিত বিদ্যালয়ের মধ্যে সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় প্রাণ হারিয়েছে ৭,৫০০-এর বেশি, শনাক্ত হয়েছে ৪,৮২,০০০। এই নিয়ে বিশ্বে করোনায় মোট মারা গেল ৪৭,৯৬,০০০ মানুষ। আক্রান্তের সংখ্যা ২৩,৪৫,০০,০০০। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ১,৭৩৩ জন, আক্রান্ত ১,১১,০০০-এর বেশি। মহামারীর পর থেকে রাশিয়ায় টানা ৩ দিনের মতো সর্বোচ্চ প্রাণহানি হয়েছে। দেশটিতে একদিনে ৮৬৭ জন মারা গেছে, শনাক্ত ২৩,৮৮৮ জন, যা জুলাইয়ের পর থেকে একদিনে সর্বোচ্চ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আফ্রিকার ১৫টি দেশের মোট জনসংখ্যার ১০ ভাগকে ২ ডোজ টিকার আওতায় আনা হয়েছে। বসনিয়ায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। তেইশ প্রজাতির পাখি, প্রাণী এবং মাছকে বিলুপ্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, বাসস্থান ও খাবারের অভাব এবং মানুষের নানা রকম উন্নয়ন কর্মকাণ্ডের বিরূপ প্রভাবের ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রাণী। বিজ্ঞানীরা বলছেন প্রাণী বৈচিত্র্য রক্ষায় সচেতন হতে হবে এখনই। যুক্তরাষ্ট্রের আইভরি বিল্ড কাঠঠোকরা দেখা মিলবে শুধুমাত্র এই সংরক্ষণাগারে, তবে সেটি হবে নিষ্প্রাণ নিথর, কারণ প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে অদ্ভুত সুন্দর এই পাখিটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাছ, প্রাণী, পাখি সহ মোট ২৩ প্রজাতির প্রাণী বিলুপ্ত প্রায় তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, কারণ এই প্রজাতিগুলোর দেখা মেলেনি কয়েক যুগেও। অর্থাৎ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এই ২৩ প্রজাতি। ১৯৬০ সালে বিলুপ্ত প্রায় তালিকাভুক্ত করা হয় এই প্রজাতিগুলোকে। প্যাসিফিক আইল্যান্ডের এই বিরল প্রজাতির পাখি ও মাছগুলোকে যখন বিলুপ্তপ্রায় তালিকাভুক্ত করা হয়, তখনই কার্যকরী পদক্ষেপ নিলে হয়তো এত দ্রুত বিলুপ্ত হতো না এরা। গত কয়েক বছরে বহু চেষ্টার পরও এই প্রজাতিগুলোর একটি প্রাণীরও দেখা মেলেনি। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধির কারণে খাবারের অভাব
উপযোগী বিচরণ ভূমি এবং আবাসস্থলের অভাবে ধীরে ধীরে হারিয়ে গেছে এইসব প্রাণী। তবে প্রাণীর বিলুপ্তির জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড। বর্তমানে পুরো বিশ্বে 709 প্রজাতির পাখি, মাছ ও প্রাণীকে বিলুপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমানে কয়েক হাজার প্রাণী ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাই আমরা এগুলোর মধ্যে যেগুলো বেশি ঝুঁকিতে আছে সেগুলো সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। এছাড়াও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে যেসব প্রাণী, পাখি ও মাছ অত্যাবশ্যক সেগুলোকে রক্ষায় পদক্ষেপ নিচ্ছি। তবে বিজ্ঞানীদের আশা, ডিএনএ স্যাম্পল থেকে ভবিষ্যতে এই প্রজাতিগুলোকে ফিরিয়ে আনা যেতে পারে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নতুন কোচ অস্কার ব্রুজনের অভিষেক রাগাতে মুখিয়ে লাল সবুজ। ফাইনালে লড়াই থাকতে জয় চায় জামাল তোপুরা। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্রুজনকে দায়িত্ব দিয়ে ঢাকায় 4 দিনের অনুশীলন, মালেতে 2 দিন। 18 বছরের আক্ষেপ ঘোচানোর মিশনে বাংলাদেশ। প্রথম বাধা শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন কোচের সাথে অধিনায়কের মাঠ পরিদর্শন। লঙ্কানদের চ্যালেঞ্জে সাহসী বেঙ্গল টাইগার্স। অভিজ্ঞ সোহেল রানা আর রেজাউলকে না পাওয়ায় আছে অস্বস্তি। সবশেষ 5 মুখোমুখিতে বাংলাদেশের 4 জয়, শ্রীলঙ্কা জিতেছে 1 ম্যাচ। পরিসংখ্যানে তৃপ্ত না হয়ে মাঠে পরিকল্পনার বাস্তবায়ন চাই। স্কোরিং দুর্বলতা নিয়ে ব্রুজনের চিন্তা, আর অধিনায়ক জামাল চাইছেন সমন্বিত পারফরমেন্স। নিঃসন্দেহে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত, তবে আমরাও কম নই। আপাতত যত চিন্তা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচে জয় পেলে ছেলেরা মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে। সাথে স্কোরিং সমস্যা নিয়ে বাড়তি কাজ করা হয়েছে। আমরা এখানে জিততে এসেছি। দলের পরিবেশ চমৎকার। আমরা নিজেদের কাজটুকু ঠিকঠাক করতে পারলে ভালো একটা ফলাফল নিয়েই দেশে ফিরতে পারবো। 5 জাতির টুর্নামেন্টে র্যাঙ্কিং এ সবার নিচে শ্রীলঙ্কা। সম্প্রতি ছন্দে নেই ওরা, প্রস্তুতিও হয়নি পর্যাপ্ত। বাংলাদেশকে তাই এগিয়ে রাখছেন লঙ্কান কোচ। আমাদের প্রস্তুতি খুবই কম। সৌদি আরবে সপ্তাহখানেক ট্রেনিং হয়েছে, কোনো প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড়রা লিগ ম্যাচের মধ্যেই ছিল, পাশাপাশি প্রস্তুতি টুর্নামেন্টেও খেলেছে। নতুন কোচ, পুরনো শব্দ, লক্ষ্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে, যার প্রথম বাধা শ্রীলঙ্কা। লঙ্কানদের পথ করতে প্রস্তুত জামাল তোপুরা। কামরুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম। সাফের শিরোপা পুনরুদ্ধারে ফুটবলারদের শতভাগ দেওয়ার তাগিদ সভাপতি কাজী সালাউদ্দিনের। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলা হওয়ায় লাল সবুজদের ভালো সুযোগ দেখছেন সাবেকরা। তবে প্রস্তুতির সময় আরেকটু বেশি হলে নতুন কোচ ব্রুজনের জন্য ভালো হতো বলছেন সাফজয়ী দলের সদস্য আলফাজ আহমেদ। প্রতি সাফের আগে মনে পড়ে 2003, ওই একবারই যে শিরোপা এসেছিল বাংলার ঘরে। স্মৃতি আঁকড়ে পড়ে থাকা গত 4 আসরে গ্রুপ পর্বই পেরোতে পারেনি বেঙ্গল টাইগার্স। জেমিডেকে সরিয়ে অস্কার ব্রুজনকে নিয়ে স্বপ্ন পূরণের চেষ্টা এবারে। মালদ্বীপে কি কাটবে শিরোপা খরা? ফ্যাক্ট ইজ, ফুটবল খেলতে হবে, ফুটবল খেলে জিততে হবে। সো ওরা যদি খেলতে পারে ভালো জিতবে, খেলতে না পারলে তাদেরকে স্ট্রাগল করতেই হবে। 5 জাতির টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম বাধা শ্রীলঙ্কা। ওরাই কেবল র্যাঙ্কিংয়ে পিছিয়ে। রাউন্ড রবিন লিগে ফাইনালের পথ ধরতে ভালো শুরু বড্ড জরুরি। লঙ্কানদের সাথে তাই জয়ের বিকল্প নাই। শ্রীলঙ্কান ম্যাচটাকে ফাইনাল ম্যাচ হিসেবে ট্রিট করে, প্রত্যেকটা ম্যাচকে যেন ফাইনাল ট্রিট করে খেলে, তাহলেই সম্ভব বাংলাদেশ ভালো করা। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটাই ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা যদি বাংলাদেশ টিম জয়লাভ করতে পারে, আমার মনে হয় যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। বিল্ড আপ ফুটবলে ব্রুজন সাজিয়েছেন ছক। 4-3-3 ফরমেশনে অ্যাটাকিং ধাঁচে খেলাতে চান স্প্যানিশ মাস্টার মাইন্ড। ওই পরিকল্পনায় আসবে কি সাফল্য, নাকি হিতে বিপরীতের সুযোগও আছে? অস্কার একটা প্রুভেন কোচ, বসুন্ধরা টিমকে খুব ভালো রেজাল্ট দিয়েছে। বসুন্ধরারই 8-10টা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এবার টিমটা ভালো করবে, ভালো করা উচিত। এখানে কোচ পরিবর্তন করার কারণে হয়তো বা টিমে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, বাট আরেকটু আগে সময় দেওয়া যেত।
আমার মনে হয় যে টিমটা যেন আরও ভালো হতো আমার মনে হয়। বড় মঞ্চের চাপ সামলে পরিকল্পনার বাস্তবায়ন জরুরি, সেক্ষেত্রে দলীয় সমন্বয় হতে পারে সাফ মিশনে সাফল্যের মূল মন্ত্র। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এছাড়া এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।